নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে এই স্বাধীনতা উপলক্ষে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের একটা অংশ যেখানে তিনি উদ্বাস্তু অনুপ্রবেশকারীদের নিয়ে কিছু কথা বলেছেন, আমি সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটায় কয়েকটা কথা বলবো। আপনারা জানেন, কিছুদিন আগে নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গলে এসেছিলেন। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর শহরে একটা জনসভা করেছিলেন। সেই জনসভাতেও তিনি অনুপ্রবেশকারী উদ্বাস্তুদের নিয়ে কয়েকটা কথা বলেছিলেন। আজকে সেই কথাটা লালকেল্লা থেকে বললেন, মানে আরো একটু গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে বিবেচনা করা যায়। কথা দুটো মোটামুটি একই, একটু বিস্তারিতভাবে তিনি লালকেল্লার মিটিং থেকে বলেছেন। আজকে খবরের কাগজ বেরোয়নি, সেই জন্যে বিস্তারিতভাবে ঠিক কি কি বলেছেন খবরের কাগজে যদি পরিষ্কার করে লেখে, বরাবরই লিখে থাকে, এবং সেটা যদি আজকে সকালে পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। কারণ আমরা তো গ্রামে বাস করা বাঙালি, হিন্দিটা অনেকটাই অসুবিধা হয়, অন্যদের না হলেও আমার অনেকটাই অসুবিধা হয়। তবুও যেটুকু বুঝেছি আমি পরপর কিছুটা নোট করেছিলাম, সেইটা নিয়ে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি যেটুকু নোট করেছি সেটা এরকম। নরেন্দ্র মোদী বলেছেন, বেআইনি অনুপ্রবেশের মাধ্যমে দেশের জনসংখ্যার চরিত্র বদলের পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এই কথাটা তিনি বলেছেন। 2 নম্বরে আমি যেটা নোট করেছি সেটা হলো, অনুপ্রবেশকারীরা ভারতীয় তরুণদের রুটি রুজি কেড়ে নিচ্ছে। 3 নম্বর যেটা আমি নোট করেছি, মোদী বলেছেন মা বোনদের নিশানা করা হচ্ছে। 4 নম্বর আমি যেটা নোট করেছি, আদিবাসীদের জমি হস্তগত করছে। 5 নম্বরে আমি যেটা নোট করেছি সেটা হলো, একটিও অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে স্থান দেওয়া হবে না। তার সঙ্গে আরেকটা কথা বলেছেন যেটা আমি 6 নম্বরে নোট করেছি, সেটা হলো, একজনও ভারতীয়র, একজনও হিন্দু বা মুসলমান প্রকৃত ভারতীয়র নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। 7 নম্বরে নোট করেছি, তিনি বলেছেন রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। আর শেষ কথাটি আমি যেটা নোট করেছি সেটা হলো, উনি বলেছেন যে ডেমোগ্রাফি মিশন নামে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিশন বা কমিটি তৈরি করবে। এই যে কিভাবে অনুপ্রবেশকারীরা আসার ফলে সীমান্ত অঞ্চলের ডেমোগ্রাফি বা জনবিন্যাসের ভারসাম্য পাল্টে যাচ্ছে, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর নিয়ে হয়তো একটা
সুপারিশ করার জন্য তাকে বলা হবে, এইগুলো তিনি ঘোষণা করেছেন। আর এই বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম, সোশ্যাল মাধ্যমে আমি দেখলাম মূলত কংগ্রেস, তৃণমূল, তার নেতারা কিছু, ভুল বলছি, কংগ্রেস নয়, তৃণমূল সিপিএম এর নেতারা কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেই প্রতিক্রিয়ার মধ্যে দুটো পয়েন্ট আমি নোট করেছি, সেটা আপনারা একটু খেয়াল করে শুনুন। সেটা হলো, বাংলাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের সমস্যা বাড়বে, 1 নম্বর আমি যেটা নোট করেছি। 2 নম্বরে এইসব বিরোধীরা যা বলেছেন আমি নোট করেছি 2 নম্বরে যেটা, সেটা হলো সংখ্যালঘুদের নাগরিকত্ব কাড়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এই কথাগুলো আমি নোট করেছি, আপনাদেরও একটু নোট করার জন্য আমি বলছি। আর কালকে তো খবরের কাগজ পড়লে আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে কয়েকটা জায়গায় একটুখানি খেয়াল করুন। বলছেন যে একটিও কোথায় বললাম, একটিও নয়, ভুল বললাম, রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এই অনুপ্রবেশকারী কিন্তু মুসলিম অনুপ্রবেশকারী এই কথা কিন্তু বলেনি, এটা একটু নোট করুন। বলেছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, এটা একটু নোট করুন। আর বিরোধীরা বলেছে সংখ্যালঘুদের নাগরিকত্ব কাড়ার ষড়যন্ত্র চলছে। আমি এটা পড়ে আমি একটা ফেসবুক পোস্ট করেছি, তাতে আমি বলেছি যে এই বিরোধী যারা, বিজেপিকে তো আমরা বুঝলাম, বিজেপি যে কথা বলছে সেটা আমরা অনেকদিন থেকে বুঝে গেছি, বলছি, তার বিরুদ্ধে বলবো, আজকে এই ভিডিওটা তো বলবো। কিন্তু আমি ওই ফেসবুক পোস্টে বলেছি যে বিরোধীরা কি সব বুদ্ধু? এক বুদ্ধু হতে পারে, আর না হলে শয়তান, এর কোনটা? আমি এই প্রশ্নটা করেছি, আমি সিদ্ধান্ত টানিনি, আমি এই প্রশ্নটা করেছি। কেন করেছি বলুন তো? আমি করেছি, এই যা কিছু বলছে বিজেপি, এইটা তো সাম্প্রদায়িক মেরুকরণের জন্য বলছে। এইসব তাড়াবো বলে হিন্দু ভোটগুলোকে এক জায়গায় করার জন্য এরা এইসব বিবৃতি, এইসব ভাষণ, এইগুলো তারা দিচ্ছে। আর এই যে দুটো কথা বলেছে, দেখুন এখানে উদ্বাস্তুদের নাগরিকত্ব কাড়ার ষড়যন্ত্র এই কথা বলেনি, উদ্বাস্তুদের সমস্যা হবে এ কথা বলেনি, এরা বলছে মুসলমানদের সমস্যা হবে। এই কথা বলার মানে হলো, বিরোধীরা এই কথা বলার মানে হবে, বিজেপি বলবে দেখো বিরোধীরা কেবল এই মুসলমানদের নাগরিকত্ব নিয়েই ব্যস্ত। এই কথা বলে তাদের যে পোলারাইজেশন করার যে চক্রান্ত, সেইটাকে আরো গতি পাবে। এটা আজ যে করছে তা না, এইটা কিন্তু ওই 19-20 সালেও তাই করেছিল, তার থেকে এরা শিক্ষা নেয়নি কিছু। বারবার বলেছি, মানে একেবারে উচ্চ স্তরের নেতাদের পর্যন্ত বলেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমাদের কথা হয় তারা কোনো গুরুত্ব দেয়নি, না হলে তারা বোঝেইনি। আমার ধারণা তারা বোঝেইনি। বোঝার মতো বুদ্ধিমান নেতা, খুব দুঃখের হলেও বলতে হচ্ছে যে প্রায় রাজনৈতিক মহলে আর নেই, প্রায় নেই, এরকম একটা অবস্থা।
K-19 বা ওই CAF-16 এনে বা K-19 করে যখন বিজেপি বলল আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব এই আইনের মাধ্যমে, আমরা বলেছিলাম এটা ধাপ্পা, এইটাতে নাগরিকত্ব হবে না। যে কি কি কারণে হবে না সেটা বলেছিলাম এবং বারবার বলছি, এবং এখন সেটা আপনারা দেখছেন। এতকাল পরে 16 সালে ক্যাবিনে ছিল, আজকে 10 বছর হয়ে গেছে, এখন আবেদন করার হিড়িক পড়েছে। মানে ইলেকশনের আগে আবেদন করে ওই পর্যন্ত ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা। তো সেই সময় যখন ওরা করেছিল তখন বিরোধীরা কি বলেছিলেন? বিরোধীরা বলেছিলেন যে মুসলিমদের কেন বাদ দেওয়া হলো। আমি এই যে বললেন যে মুসলিমদের কেন বাদ দেওয়া হলো, এবং সেইটা এই মুসলিমদের বাদ দেওয়াটা ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের, ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র লঙ্ঘিত হয়েছে কি হয়নি, এটা নিয়ে ডিবেট হতে পারে। এটা যথেষ্ট বিতর্কিত বিষয়, এটা নিয়ে ডিবেট হতে পারে। আমি সেটা নিয়ে আপত্তি জানাচ্ছি না, আমি আপত্তি জানাচ্ছি সময় এবং এই দাবি বা এই বক্তব্য, এই আন্দোলন করার পথ পদ্ধতি নিয়ে। তারা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন তুললই না, না তুলে বললো মুসলমানদের কেন বাদ দেওয়া হচ্ছে। তারা একবারও বললো না, বিজেপিকে সমালোচনা করলো না যে তুমি যে আইন এনেছো এই আইনে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না, ফলে আইনটা পাল্টাতে হবে। আর যদি বলতো যে আর এই ক্ষেত্রে এই যেভাবে মুসলমানদের বাদ দিয়ে তোমরা করেছো, এইটা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র লঙ্ঘিত হচ্ছে, তাহলে একটা ব্যালেন্স হতো। কিন্তু তারা না করে তারা শুধু বলল মুসলমানদের বাদ দেওয়া হলো কেন, এইটা বললেন, মুসলমানরাও ভয় পেলেন, তারাও শাহিনবাগ, পাকসার কাছে, বহরমপুরে আন্দোলন শুরু করলেন, দীর্ঘস্থায়ী আন্দোলন শুরু করলেন, জঙ্গি আন্দোলন হলো, ট্রেনে আগুন টাগুন লাগলো। আর বিজেপি গিয়ে উদ্বাস্তু পাড়ায় বলল যে দেখো আমরা তোমাদের নাগরিকত্ব দিতে চাইছি, এই বিরোধী আর মুসলমানদের জন্য আমরা করতে পারছি না। ফলে কি হলো, শান্তনুর পুয়াবার হলো, শান্তনু এমপি হয়ে গেল, জগন্নাথ এমপি হয়ে গেল, আর এই যত উদ্বাস্তু, নমশূদ্র, মতুয়া, এরা সব বিজেপির ফোল্ডে ঢুকে গেল, আবার তাই আরম্ভ করেছে। এই জায়গাগুলো একটু লক্ষ্য করতে হবে। এই প্রসঙ্গে 2-4টে কথার আগে একটু অন্য, মানে এই প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা বলছি না। দেখুন এই যে স্বপন মজুমদার এই চাঁদপাড়াতে, মানে দক্ষিণ বনগাঁতে এমএলএ হয়েছেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যে তিনি বাংলাদেশি কি বাংলাদেশি না, যেটা দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমে, কাগজে এগুলো বেরিয়েছে। তো ওই স্বপন মজুমদারের এই 2-3টে ভিডিও দেখেছি, উনি এই K-19 আবেদন করাবার জন্য ক্যাম্প করে বেড়াচ্ছেন। আজকে সকালে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বলছেন যে এর আগে লোকসভা নির্বাচনের আগে 8 জনের, উনি বলছেন 8 জনের, পশ্চিমবঙ্গে 8 জনের নাগরিকত্ব হয়েছিল K-19। উনি বলছেন সেটা লিটন বিশ্বাস বলে একজন হৃদয়পুরের, তিনি দরখাস্তটা ফর্মটা ফিল আপ করে দিয়েছিলেন, আর স্বপন মজুমদারের দাবি উনি তদবির করে ওই 8 জনের নাগরিকত্বের ব্যবস্থা করেছিলেন, এইটা তিনি বললেন। এটা লোকসভা নির্বাচনের ঠিক আগের ঘটনা, কতটা সময় পেরিয়ে গেছে একটু হিসেব করুন। আর একই সাথে ওই বক্তৃতায় বললেন, এই কথাটা আপনারা খেয়াল করুন বা ওই ভিডিওটা দেখুন,
আমি মিথ্যে বলছি কিনা। স্বপন মজুমদার বললেন ওই ভিডিওটা নেই যে ওই যে বিতান অধিকারী পরের গ্রামে যার স্বামীকে হত্যা করেছিল, ওই যে যার বাচ্চাটাকে নিয়ে এরকম করে নাচানাচি করেছিলেন শুভেন্দু, উনি বিতান অধিকারীর স্ত্রী। স্বপন মজুমদার বলছে সর্বশেষ কথাটা বলেছেন যে আর 8 জনের পরে আর সর্বশেষ যে একজনের নাগরিকত্ব হয়েছে বিতান অধিকারীর স্ত্রী, সেই আবেদনটাও এই লিটন বাবু করেছেন, তদবির করে স্বপন বাবু তার নাগরিকত্বের ব্যবস্থা করেছেন। বলেছেন সর্বশেষ যিনি নাগরিকত্ব পেয়েছেন। বুঝতে পারছেন কত লোকে নাগরিকত্ব পেয়েছে ওই যা প্রচার করে। হ্যাঁ, কয়েকজন অ্যাপ্লিকেশন ওরা করিয়েছে, এবং অ্যাপ্লিকেশন করাবার জন্য পাড়ায় পাড়ায় যে ক্যাম্প করতে হচ্ছে, মানে কি বলবো, ধরে বেঁধে আবেদন করানো হচ্ছে। মানুষ যে এটাতে আবেদন করতে চাইছেন না, এটা তো খুব পরিষ্কার। না হলে একই দিনে চাঁদপাড়া, নাংলা, এরকম ঠাকুরনগর, হেলেঞ্চা, নানান জায়গায় তারা ক্যাম্প করে করে মানুষকে আবেদন করাবার জন্য হাত পায়ে ধরছেন। সত্য মিথ্যা, আইনি বেআইনি কথা বলে বোঝাচ্ছেন। এইটা চলছে। আমি যেটা বলছিলাম, যারা আবেদন করছেন স্বপন মজুমদারের উস্কানিতে, তারা প্রশ্ন করছেন না কেন যে আপনি এতদিন আগে থাকতে কাতে মানুষকে নাগরিকত্ব পেয়ে দিচ্ছেন, অথচ গত 3 দিন 4 দিন আগে আপনি বলছেন যে আপনার মাও K-19 আবেদন করবে। তা আপনার মায়ের আবেদনটা আপনি আগে করিয়ে তারপর অন্যকে বলছেন না কেন? এই প্রশ্নটা আপনারা করতে পারছেন না? ও নিজের মুখে বলেছেন যে ওর মা আবেদন করবে K-19। নিজের মায়ের আবেদনটা আগে করিয়ে অন্যকে বলছেন না কেন? সমস্ত জায়গাতে ক্যাম্প করে বেড়াচ্ছেন। আর আপনারা এত বোঝেন, এই নোংরা, এত বুদ্ধি আপনাদের, আপনারা এইটুকু বুঝতে পারছেন না? এই প্রশ্নটা করতে পারছেন না? ওদের এই দ্বিচারিতা আপনাদের বুঝতে হবে, না হলে কিন্তু পস্তাতে হতে পারে, বিপদ হতে পারে। এইটা মাথায় রাখুন। আজকে এই যে কথাগুলো আমি পড়ে পড়ে শোনালাম, যেটা মোদী বলেছেন, দেখুন এর মধ্যে কিন্তু মূল কথা হলো অনুপ্রবেশকারীদের তাড়াবেন। দুর্গাপুরে বলেছেন, লালকেল্লায় বলেছেন। আর এর মধ্যে কিন্তু দেবনাগরিকত্ব, যেটা গত 10 বছর ধরে বলে গেছে, বলে বেরিয়েছে, ঠাকুর বাড়িতে এসেও বলেছে, এই যে দেবনাগরিকত্ব, সেই কথা কিন্তু আর তাদের মুখে নেই। এখন শুধু তাড়াবো। যাওয়ার পর্যায়ে পার হয়ে গেছে, ও যাওয়ার হয়ে গেছে, এইবারে খেলা সামলান। এখন প্রস্তুত হন খেলা সামলাবার জন্য। ওরা তাড়াবে। মুসলমান অনুপ্রবেশকারী বলছে না, বলছে অনুপ্রবেশকারীদের তাড়াবে। ফলে এখন সব বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে আলোচনার বিষয় হওয়া উচিত। আমারও তাই বলা উচিত, আপনাদেরও পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই আলোচনাটাই করা উচিত যে আসলেই আইন অনুযায়ী অনুপ্রবেশকারী কারা। এই আলোচনাটা আজকে হওয়া দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন বিজেপি কাদের তাড়াবার কথা বলছেন। সেইটা নিয়ে 2-4টে কথা আজকে বলি। আমি একটা কাগজ নিয়ে এসেছি আপনাদের সামনে, দেখুন তো, পড়তে পারেন? পারা উচিত। দি নেই স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস
statement of objects and region. ক্যাব 16 যেদিন এনেছিলেন, ক্যাব ওই যেটা K-19 হয়েছে, বিলটা যেদিন রাজনাথ সিং পার্লামেন্টে পেশ করেছিলেন, সেই দিন এই প্রেস রিলিজটা করেছিলেন, এই লিখিত প্রেস রিলিজটা। এটা করতে হয়, এটা রীতি। যখনই কোনো বিল আসে তখনই এই বিলের লক্ষ্য, উদ্দেশ্য, কারণ, এই যে অবজেক্টস এন্ড রিজন, লক্ষ্য, উদ্দেশ্য এবং কারণ কি সংক্ষেপে লিখে জানাতে হয় পার্লামেন্টে। রাজ্যসভাতেও তাই, মানে রাজ্যসভা লোকসভাতেও তাই, বিধানসভাগুলোতেও তাই। সেইটা ওই দপ্তরেরই কোনো মন্ত্রী করেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রী করেন। এটা মন্ত্রী স্বয়ং করেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারিখটা হলো 15ই সেপ্টেম্বর 2016। 15ই সেপ্টেম্বর 2016। তাতে কি লিখেছিলেন আমি একটুখানি দুটো লাইন, তিনটে লাইন পড়ে দিই। The Citizenship Act 1955 was enacted to provide for acquisition and determination of Indian citizenship. কথাটার মানে হলো, নাগরিকত্ব আইন 1950 তৈরি করা হয়েছিল নাগরিকত্ব অর্জনের জন্য এবং মানুষের নাগরিকত্ব নির্ধারণ করার জন্য। তারপরে লিখেছে, আন্ডার দি এক্সিস্টিং প্রভিশন অফ দ্য অ্যাক্ট। এখন ওই নাগরিকত্ব আইনে যেটা বর্তমানে আছে, persons belonging to the minority communities, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, such as, যেমন হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এন্ড খ্রিস্টান, এইগুলো ফ্রম বাংলাদেশ, ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ওই 6টা সম্প্রদায়ের মানুষজন, who have entered into India without valid travel document, যারা বৈধ অনুমতি পত্র ছাড়া ভারতে ঢুকেছেন, or the validity of their documents have expired, অথবা যারা বৈধ কাগজ নিয়ে ঢুকেছেন কিন্তু সেই অনুমতির সময়সীমা পেরিয়ে গেছে, আর রিগার্ডেড অ্যাজ ইললিগাল মাইগ্রান্টস, তাদের এই বর্তমান আইনে যেটা চালু আছে তাতে বলা হয় তারা অনুপ্রবেশকারী, and hence, এবং সেজন্য ineligible for apply for Indian citizenship। এই অনুপ্রবেশকারী হওয়ার কারণে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তারা বিবেচিত হন না। ইনএলিজিবল মানে অযোগ্য বলে বিবেচিত হন, ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হন। ইট ইজ প্রপোজ টু মেক এলিজিবল ফর অ্যাপ্লাইং ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ, মানে এই যে বিলটা আনা হচ্ছে, মানে এই যে K-19টা আনা হলো, সেটা সম্পর্কে বলছে যে এই বিল বা এই আইনটা আনা হচ্ছে তাদের তারা যাতে যোগ্য বলে বিবেচিত হন, আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হন। বিলটা আনা হচ্ছে যাতে তারা আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হন। নাগরিকত্ব হয়ে যাবে এটা যেটা বলেনি, বলেছে আবেদন করার যোগ্য বলে যাতে বিবেচিত হন। তার মানে তারা যাতে অবৈধ আর না থাকেন। অনুপ্রবেশকারী তকমা মুক্তি করার জন্য ক্যাব 16 বা K-19 আনা হলো। এইটা হচ্ছে রাজনাথ সিং এর লিখিত বক্তব্য। কিন্তু বিজেপি কি বললো? বিজেপি বললো এই আইন আনলে সবাই নাগরিক হয়ে যাবে। কিভাবে ধাপ্পাটা দিচ্ছে আপনি বুঝুন।
এই কাগজটা আপনি দেখলেন, অনেকদিন আগে সব বলেছি, অনেকে তখন শোনেননি, এখন হয়তো একটু মনোযোগ দিয়ে কিছু লোকে শুনলেও শুনতে পারেন। তাহলে এইটাতে বোঝা গেল, তো এইটাতে এই যে বিলটা আনলো এবং সেটা আলাপ আলোচনা জেপিসি এই সব করে 16 থেকে 19 3.5 বছরে পরে গিয়ে যে আইনটা হলো তাতে বলল যে কোন পর্যন্ত অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলো, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসেছে তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলো। এইবার তারা চাইলে আবেদন করতে পারেন, ওই যা করতে বলছে। বিজেপির নেতারা বলছে 15 সালের পরে যারা এসছো, 15 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা এসছো তারা আবেদন করো, বলছে? বলছে না। কেন? কারণ বৈধ হলে পরেই আবেদন করতে পারবেন, অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলে পরেই আবেদন করতে পারবেন। 15 সাল থেকে আজ পর্যন্ত 25 সাল 11 বছরে যারা সে হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, 7টা সম্প্রদায় বলছি, এবার 6টা না, আবার 7টা, এই 7টা সম্প্রদায় যারাই ভারতে এসেছেন 15 সাল থেকে 25 সাল এই 11 বছরের মধ্যে, তারা সবাই অনুপ্রবেশকারী, তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়নি। সেই অনুপ্রবেশকারীদের তাড়াবার জন্য হুঙ্কার দিচ্ছেন মোদী লালকেল্লায় বলছেন, আর অমিত শাহ পাশে বসে বসে মাথা নাড়াচ্ছেন, দেখেছেন তো ছবিতে। ফলে আজকে একটাই বিবেচ্য, অনুপ্রবেশকারীকে নয়। এখন 3টে ক্যাটাগরির মানুষ ভারতবর্ষে। একটা হচ্ছে যারা ভারতের বৈধ নাগরিক, আর একটা হচ্ছে বৈধ বসবাসকারী বেনাগরিক, আর একটা যারা ভারতে বেআইনি ভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী। এই বেআইনি ভাবে অনুপ্রবেশকারীদের তাড়াবার কথা বলছেন, তাদেরই ওই যে জনবিন্যাসের ভারসাম্য পাল্টে যাচ্ছে বলে ওই কমিশন বসানোর কথা বলছেন, তাদের 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না এই কথা বলছেন। ফলে এইটা বুঝে নিন। ওই যে একজন তরুণ উকিল বলছেন না, ঠাকুর 5 বছর পরে, আরে 5 বছর পরে অবৈধরা বৈধ হবে না। অবৈধ যারা আইন না পাল্টালে 50 বছর থাকলেও তারা অবৈধ। এইসব জায়গাগুলো বুঝে নিন। ওই তরুণ উকিল বুঝে কি না বুঝে আমি জানি না, আসলে বেশি কথা বলা আমার পক্ষে সম্ভব না এদের সম্পর্কে, কারণ এরা সেদিন পর্যন্ত আমাদের আন্দোলনে অনেক সহযোগিতা করেছেন, সত্যি খুব সহযোগিতা করেছেন। এদের কেউ কেউ সে 2003-এর ঠাকুরবাড়ির অনশন আন্দোলনে অনশন করেছেন, তারপরেও একটা অনশন করেছি আমরা ঠাকুরবাড়িতে 15-16 সালে, তখনও অনশন করেছেন। আমরা 11 সালে দিল্লির যন্ত্র মন্ত্রে অনশন করেছি, যে অনশনের পরে স্বয়ং মন্ত্রী আমাদের ওখানে এসছেন, অনশন মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নটগুলাকে ডেকে নিয়ে মিটিং করেছেন। 4 দিন 5 দিন আমরা অনশন করেছি। সেই অনশনেও ছবি দেখুন আপনারা, আমি নামটা বলবো না, একটা না কয়েকটা নাম, তারা ছিলেন আমাদের সাথে। যে কোনো কারণেই হোক, আজকে আমি টেলিফোন করলে তারা ধরেন না, বুঝলেন তো, টেলিফোন ধরেনি না, লজ্জা পান, কি করা যাবে। তারা ওদিকে চলে গেছেন, কি কারণে গেছেন জানি না, ভুল বুঝাও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। ফলে খুব বেশি কথা বলতে পারছি না, কিন্তু আইন যা ব্যাখ্যা করছেন ওর মধ্যে অনেক গোলমাল আছে। আমি গোলমাল দেখে 2-3 বার টেলিফোন করেছিলাম যে বলে দিয়ে অন্তত ভুলটা বলিস না, টেলিফোন ধরলো না। তারপর একটা হোয়াটসঅ্যাপে লিখলাম যে টেলিফোন ধরতে কি অসুবিধা, কোনো জবাব দেয়নি। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আছেন। আর আমি বলছি, এই যে কথাগুলো আমি বললাম,
এটাই সফল মজুমদার, এরা তো এমএলএ হয়েছে, তো এদের তো একটা দায়িত্ব থাকে এই কথাগুলো মানুষকে তার একটা জবাব দেওয়ার, যে সবাইকে বলছে আবেদন করো, তার মাঠটা করেনি, কেন করেনি? আমি তার নাগরিকত্ব নিয়ে যারা অভিযোগ করেছে, আমি মনে করি অভিযোগ করা ঠিক হয়নি। কারণ যত যাই হোক না কেন, দেখুন কেউ আজকে বিজেপি করছে, কেউ অন্য দল করছে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি কেউ কারোর বিরুদ্ধে এই অভিযোগ করাকরি করবেন না। আমরা তো সবাই চাই যে সবার নাগরিকত্ব হোক। এই অভিযোগ করাকরি করলে আপনি 10টা করবেন, ওরা 10টা করবে, এই করে একবারে সর্বনাশ হয়ে যাবে। এইটা করবেন না। এই অভিযোগ করা মানে একজন মানুষ যদি বেনাগরিক ডিক্লেয়ার হন, একটা পরিবার যদি আজকে ডিক্লেয়ার হয়ে যান, দেখুন তার কি সর্বনাশ হবে সেটা আপনারা ভাবছেন না। এটা দলাদলি করতে গিয়ে মানুষের এই সর্বনাশ করতে নেই, করবেন না কেউ। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, অভিযোগ যখন এইগুলো আমরা করছি, আপনি বলেছেন বিবৃতি দিয়ে, আর আপনি মানুষের এই সর্বনাশ করার জন্য মানুষকে প্ররোচিত করছেন, ফলে আপনাদের কাছে এই প্রশ্নগুলো করছে, আমাকে জবাব দিতে হবে না, আপনি জবাব দিন না মানুষকে। তা আজকের এই ভিডিওটাতে আমি শুধু আপনাকে বলবো, আপনারা আলোচনা করুন, প্রশ্ন করুন, 5 জন লোক এসব পাড়ায় বসুন, যে কে অনুপ্রবেশকারী কে অনুপ্রবেশকারী না, কাকে তাড়াবার কথা বিজেপি বলছে, কি আইন কানুন, সেগুলো নিয়ে আসুন, বসি আলোচনা করি। করতে পারেন আপনি বিজেপি, তা নিয়ে আমার কোনো কথা বলার নেই। আপনারা দেখো আমি যাব, আমি বলবো দেখুন আইনের প্রভিশন এই আছে, আর আপনারাও বোঝার চেষ্টা করুন। কারণ এই আন্দোলনটা বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল আলাদা আলাদা করে করলে হবে না। সবাই মিলে আগে বেনাগরিক হয়ে গেলে বিজেপিও 4 পয়সা মূল্য দেবে না, তৃণমূলও 4 পয়সা মূল্য দেবে না। ফলে আগে আসুন, ঐক্যবদ্ধভাবে লড়াই করে নাগরিকত্বটা রক্ষা করি, তারপরে যে দল যার যেটা ভালো লাগে করবেন। আপনাদের কাছে এই বিনীত অনুরোধটুকু করার জন্য আজকের আমার এই ভিডিও। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।